চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। সময়টা মাঘ মাস। কনকনে হাড় কাঁপানো শীতে জুবু থুবু গোটা শহর। ঘন মোটা কুয়াশার আস্তরণ ভেদ করে 5 হাত দূরে দাঁড়িয়ে থাকা মানুষটাকেও ঠিকঠাক ঠাহর করতে পারা যায় না। বছরের ঠিক এই সময়টায় এলাকার চুরি চামারির প্রকোপ ভীষণভাবে বেড়ে ওঠে। কাজেই কর্তব্যরত পুলিশ কর্মচারীদের কাজের চাপও বাড়ে পাল্লা দিয়ে। জায়গায় জায়গায় বসে পুলিশ পাহারা, আর তাদের বাজ পাখির মতন দৃষ্টি থাকে সদা সতর্ক হয়ে। সূচ ফোটানো হিমেল হাওয়া এমনিতেই দেহের চামড়া ভেদ করে হাড়ের মধ্যে পিঠে যাচ্ছিল। তার উপরে এই নিস্তব্ধ মধ্য দুপুরে অদূরে কোথা থেকে এমন চিৎকার ভেসে আসাতে আশপাশ দিয়ে হেঁটে চলা পথচারীদের যেন পিলে চমকে গেল। সামনেই বড় রাস্তার উপর একজন পুলিশ প্রহরী পাহারায় ছিল। চিৎকারটা তারও কানে গেছে, তাই কাল বিলম্ব না করে সে দ্রুত পদে দৌড়ে গেল উল্টো দিকের গলিটার ভেতর। আওয়াজটা এদিক থেকেই এসেছিল। তার পিছু নিল কিছু কৌতূহলী জনতাও। প্রহরী সেই গলির ভিতর এসে দেখে সেখানে একখানা সেকেন্ড ক্লাসের ভাড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর তাকে ঘিরে কতগুলি লোক গাড়ির ভেতরে উঁকি ঝুঁকি মারছে। একজন মুসলমান কোচম্যান কোচ বাক্সের উপরে বসে রয়েছে। প্রহরী এগিয়ে যায় গাড়ির দিকে। গাড়ির দরজা খোলা। ভিতরের এক পাশের সিটে প্রায় বছর 20 একটি মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে, যার বুকের উপর সাংঘাতিক এক গভীর ক্ষতচিহ্ন। তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে যেন। গাড়ির ভেতরেও যেদিকে তাকাও শুধুই রক্ত আর রক্ত। সেখানে বসে এক অল্প বয়সী যুবক, আর তার হাতে প্রায় 1 ফুট লম্বা একটা রক্তমাখা ছুরি। পরনের কাপড়ের অবস্থাও তার তথৈবচ। চেহারা দেখে যত দূর মনে হয় বয়স ওই 24-25-এর বেশি হবে না। বিস্ফারিত চোখে এক দৃষ্টি তাকিয়ে আছে সামনে পড়ে থাকা মৃতা মেয়েটির দিকে। অনেকে তাকে অনেক কথা জিজ্ঞেস করছে, কিন্তু সে কোনো কথারই উত্তর দিচ্ছে না। এবারে প্রহরী যুবককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, যুবকের মুখে এতক্ষণ পর্যন্ত কোনো কথা ছিল না, কিন্তু প্রহরীর প্রশ্ন শুনতে পাওয়া মাত্রই সে একবার তার দিকে তাকালো। প্রহরীর কাছে পরে শুনেছিলাম যে যুবকের সেই দৃষ্টি এমনই অন্তর্ভেদী আর মর্মস্পর্শী ছিল যে প্রহরী নিজের অজান্তেই 2 পা পিছিয়ে যায়, যেন সে গুরুতর এক প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলে ভীষণ অন্যায় করে ফেলেছে। পর মুহূর্তেই সেই যুবক উত্তর দেয়, আমি যেই হই তাতে আপনার কি? আমি খুন করেছি। এবার আপনার যেখানে আমাকে নিয়ে যেতে মনে হয় আমাকে সেখানে নিয়ে যান। প্রহরী এই কথা শুনে তাকে আর কিছু না বলে কোচম্যানকে আদেশ করে তার পেছন পেছন গাড়িটাকে থানার দিকে নিয়ে যেতে। উপস্থিত কৌতূহলী জনতাদের মধ্যে থেকে কিছুজন সঙ্গে করে থানায় আসে। থানার পুলিশ ইনচার্জ সেই সময় অফিসেই ছিলেন। খবর পেয়ে তিনি বাইরে এসে গাড়িটার কাছে গেলেন। প্রহরীর থেকে সবটা শুনে তিনি কোচম্যান ও ধৃত যুবকটিকে থানার ভেতরে নিয়ে গিয়ে বসাতে বললেন। এর মধ্যে যুবকটি আর কোনো কথা বলেনি। প্রহরী তাকে যা যা করতে বলেছে সে ঠিক তাই করেছে। এমনকি হত্যা অস্ত্রটিও বিনা বাক্য ব্যয়ে সমর্পণ করেছে পুলিশি জিম্মায়। ওদিকে মৃতদেহ পরীক্ষার জন্য পাঠানো হলো। যে জায়গায় এই হত্যাকাণ্ড হয়েছিল
সেখানে গিয়েও অনুসন্ধান করা হলো। ধৃত যুবকের বিরুদ্ধে যেসব সাক্ষী সংগ্রহ হলো তাদের এজাহার নেওয়া হলো। পরবর্তীতে যুবকের জবানবন্দি নেওয়ার সময় সে স্বীকার করল, আমি যাকে খুন করেছি সে আমার স্ত্রী। ওর চরিত্রের ওপর আমার বেশ কিছুদিন ধরে সন্দেহ হচ্ছিল। তারপর থেকে রাগের চোটে আমার মাথা ঠিক ছিল না, আর সেই রাগে সামলাতে না পেরে আমি ওকে গাড়ির ভেতরেই খুন করি, ওই ছুরি দিয়ে। আর এর জন্য আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি আমি মাথা পেতে নিতে রাজি আছি। যুবক সব কথা স্বীকার তো করল, কিন্তু তার যে কি নাম, সে কোথায় থাকে, সেসব কিছুই কিন্তু বলল না। এমনকি তার স্ত্রীর নামও সে প্রকাশ করল না। পুলিশ অনেক চেষ্টা চরিত্র করেও কিছু উদ্ধার করতে পারল না। অগত্যার উপায় না থাকায় আসামিকে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠানো হলো। আইনি দলিল দস্তাবেজে নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুবক এইরূপ নাম দখিল করে তার বিপক্ষে মোকদ্দমা চলতে লাগলো। ম্যাজিস্ট্রেট সাহেব এই মোকদ্দমায় যে যে সাক্ষ্য গ্রহণ করেছিলেন তাদের বিবরণ কিছুটা এইরকম। প্রথম সাক্ষী গাড়ির কোচম্যান। সে বলল, হাওড়া স্টেশনে ভাড়া ধরার জন্য তখন দাঁড়িয়ে আছি, এমন সময় সেই মেয়েটা এসে কালীঘাট যাওয়ার জন্য আমার সাথে কথাবার্তা পাকা করলো। এবার প্রথমে সে একাই ছিল, একাই উঠলো গাড়িতে। এবার আমি যেই না গাড়ি হাঁকিয়ে এগোতে যাব, অমনি সেই সময় পেছন থেকে ছুটতে ছুটতে সেই ছেলেটা এসে গাড়ির ভেতরে ঢুকে পড়লো। এবার আমি প্রথমে ব্যাপারটা কিছু বুঝতে পারিনি, পরে দেখলাম মেয়েটার মুখখানা কেমন থমথমে হয়ে গেল তাকে দেখে। আমি ধমকে তাকে জিজ্ঞেস করলাম, এই আপনি কে, কোথায় যাবেন? বলা নেই ক নেই, হুট করে গাড়িতে চেপে বললেন যে, বড় দেখছেন না ভেতরে একজন মেয়ে মানুষ আছে, নামুন বলছি, নামুন। লোকটা উত্তর দিল, আরে দেখুন, ইনি আমার স্ত্রী, রাগ করে চলে যাচ্ছিলেন। আমি এখন খোঁজ পেয়ে পিছু ধাওয়া করেছিলাম, তারপর ওকে গাড়িতে উঠতে দেখে আমি এখন এখানে এসে উঠলাম। আমি শুনেছি তোমার কালীঘাট যাওয়ার জন্য ভাড়া হয়েছে। দেখো শোনো ভাই, তোমাকে কালীঘাট আর যেতে হবে না। কলকাতায় আমাদের এক আত্মীয় বাড়ি আছেন, সেখানে চলো। আমি যেতে যেতে রাস্তা বাতিয়ে দিচ্ছি তোমায়, চলো। এই যে লোকটা এত কথা বললো, এর উপর দিয়ে মেয়েটা কিন্তু কিছুটি রাগ কাটলো না। এতে আমি ভাবলাম যে লোকটা নিশ্চয়ই সত্যি কথা বলছে, তাই আর কথা না বাড়িয়ে গাড়ি চালাতে লাগলাম। এবার আমার গাড়িটা যখন ওই ঠিক গোপাল বসে লেনে এসে পড়েছে, সেই সময় আমার মনে হলো গাড়িটা যেন কেমন একবার ঝাঁকুনি দিয়ে নড়ে উঠলো, আর সেই সঙ্গে একটা অস্ফুট স্বরও আমার কানে এলো। আমি একবার গাড়িটা থামালাম, আসন ছেড়ে নেমে গাড়ির দরজা খুলতেই দেখি ভিতরে এক রক্তারক্তি কাণ্ড। মেয়েটা এলিয়ে সিটের মধ্যে কাত হয়ে পড়ে আছে, আর তার সারা শরীর, পরনের শাড়ি পুরো রক্তে ভেসে যাচ্ছে। তখন ওর হাত পা কিছুটা নড়ছিল। এবার দেখতে দেখতে সেটাও বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখে পড়লো উল্টো দিকে সিটে বসে থাকা সেই লোকটার দিকে। হাতে একখানা তার রক্তমাখা ছোড়া, আর শরীরটা আরো রক্তাক্ত। তারপর আর কি, আমার তো মনে হচ্ছিল আমার পা দুখানা বুঝি মাটিতে গেঁথে গেছে। কোনো রকমের সাহস জুটিয়ে চেঁচিয়ে সেখানে লোক জড়ো করলাম। এবার কাছেই পুলিশ পাহারায় ছিল, তিনিও এলেন। এবার তার সঙ্গে এবার গাড়িটা নিয়ে তারপর থানায় এলাম। হ্যাঁ, এরপর পাড়ার কয়েকজন লোকও এই একই রকম জবানবন্দি দিল। খুন খুন চিৎকার শুনে গাড়ির কাছে ছুটে এসে তারা দেখে যে ভিতরে একটি মেয়ে রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে, আর তার পাশে বসে থাকা যুবকের হাতে ধরা রয়েছে একটা রক্তমাখা ছোড়া। ইতিমধ্যে ডাক্তারি পরীক্ষার রিপোর্টও চলে আসে, আর তাতে স্পষ্টই উল্লিখিত যে বুকের ঠিক মাঝখানে ধারালো অস্ত্রের এক সাংঘাতিক আঘাতই ভদ্র মহিলাটির মৃত্যুর আসল কারণ। ম্যাজিস্ট্রেট সাহেব আসামিকে সওয়াল জবাব করায় সে বলল, আমাকে বেশি কথা জিজ্ঞাসা করবেন না, আর জিজ্ঞাসা করলেও কোনো উত্তর পাবেন না। আমার বক্তব্য শুধু এটুকুই, গাড়ির ভিতরে আমার সঙ্গে থাকা ওই মেয়েটি আমার স্ত্রী, কিন্তু তার নাম আমি বলবো না, বাড়ির ঠিকানাও বলবো না।
কোথায় যাচ্ছিলাম, কোথা থেকে আসছিলাম, কোনোটার উত্তরই আপনারা আমার থেকে পাবেন না। কেবল এটুকুই বলবো, আমি হত্যাকারী। আমি তাকে ছুরি দিয়ে মেরে খুন করেছি। ম্যাজিস্ট্রেট সাহেব কথাগুলো শুনে বললেন, তুমি কি সত্যি এই বয়ানে অনড় থাকিতে চাও যে তুমি মেয়েটিকে খুন করেছো? তোমার সত্যি কি কিছু বলার নেই? না, নেই। আমি যখন আমার দোষ নিজের মুখে স্বীকার করছি, তখন আপনার এই বিষয়ে সংশয় থাকার তো আর কোনো কারণ দেখছি না। আপনি আমার কথার উপর নির্ভর করে অনায়াসেই আমার প্রাণদণ্ডের আদেশ দিতে পারেন। তোমার কথার উপর বিশ্বাস বা অবিশ্বাস করবার সম্পূর্ণ ক্ষমতা আমার রয়েছে, কিন্তু তোমাকে দণ্ড দেওয়ার ক্ষেত্রে আমি তোমার কোনো মতামত কিন্তু গ্রাহ্য করব না। তবে আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর যদি তুমি দাও, এতে তোমার ভালো বই খারাপ হবে না। যদি তুমি তোমার নাম বলো, তোমার ঠিকানা বলো এবং তোমার আত্মীয় স্বজন কে আছে তা জানাও, তবে তাঁরা এসে কিন্তু তোমাকে সাহায্য করতে পারেন। কোনো উপযুক্ত আইনজীবীর সাহায্য নিয়ে তোমাকে বাঁচাবার চেষ্টা করেও দেখতে পারেন। মাফ করবেন, আমি আমার জায়গা থেকে এক চুলো নড়ব না। আমার এখানে কারোর দয়ার কোনো প্রয়োজন নেই। আমি যা করেছি তার ফল ভোগ করতে আমি সম্পূর্ণ প্রস্তুত। আমি। এরপর আর কিছু জিজ্ঞাসা করা নিষ্প্রয়োজন মনে করে বিচারক সেই যুবককে দায়রায় সোপারত্ব করলেন এবং আসামিকে বললেন, তুমি যেমন গুরুতর অপরাধ করেছো, সেই অপরাধের দণ্ড প্রদান করা আমার সাধ্যাতীত। সুতরাং তোমার মোকদ্দমা ঊর্ধ্বতন আদালতে পাঠানো হলো। তোমার বিচার এখন সেইখানেই হবে। দায়রা বসতে এখনো 1 মাস দেরি। এর মাঝে বড় সাহেবের দপ্তরে একদিন আমার ডাক পড়ল। আমি গিয়ে ঢুকতেই বড় সাহেব বললেন, প্রিয়নাথ, সম্প্রতি গোপাল বসু লেনের খুনের ব্যাপারটা নিশ্চয়ই তোমার জানা আছে। অপরাধীকে ম্যাজিস্ট্রেট সাহেব দায়রাতে পাঠিয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, হত্যাকারী কিন্তু এই পর্যন্ত তার কোনো পরিচয় দেয়নি। যাকে সে খুন করেছে তাকে কেবল নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই জানায়নি। কেন খুন করেছে সে সম্পর্কেও কিন্তু মুখ খোলেনি। সম্প্রতি সরকারি উকিল, যিনি গভর্নমেন্টের পক্ষ থেকে এই মোকদ্দমা দায়রায় চালাবেন, আজ সকালে তার চিঠি এসে পৌঁছেছে আমার কাছে। মার্ডার কেসে মার্ডারের কারণটাই যদি তদন্ত করে উদ্ধার না হয়, তবে কিন্তু যথাযথ বিচার হওয়া সম্ভব নয়। তাই এই কেসটা আমি এখন তোমার হাতেই দিলাম। চেষ্টা করে দেখো, যদি কোনো উপায় জানতে পারো যে লোকটা কে আর কেনই বা সে খুনটা করলো। তবে মনে রেখো, হাতে সময় কিন্তু খুব বেশি নেই। যত তাড়াতাড়ি পারো কেসটা সলভ করে আমাকে রিপোর্ট জমা করো, বুঝেছ? গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প, একই খুন। এর আগেও দারোগা প্রিয়নাথের অনেক গল্প আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন, যে গল্পগুলির বেশিরভাগই সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ ও সমৃদ্ধি,
গল্পের ভাষান্তরে নার্গিস লায়লা, আর্টওয়ার্কে রূপ, স্পেশাল এফেক্টসে মলয় এবং সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প একই খুন। আমি যথাসাধ্য চেষ্টা করব কেসটা মেটাবার, এরকম কথা দিয়ে বেরিয়ে এলাম বড় সাহেবের অফিস থেকে। যেদিন এই খুনটা হয়েছে সেদিন থেকে এই ব্যাপারটা নিয়ে শহরতলি বেশ মুখরিত হয়ে রয়েছে। ইতিমধ্যে নানা রকম গুঞ্জন গুজব সবই আমার কানে আসতো, কিন্তু ধৃত যুবক বা মৃতার আসল পরিচয় কারোরই জানা ছিল না। এখন হঠাৎ করে কেসটা হাতে পেয়ে ঠিক কোথা থেকে শুরু করব সে নিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। দেখতে দেখতে একটা গোটা দিন পেরিয়ে গেল, কিন্তু কোনো রকম উপায় ঠিক করতে না পেরে শেষে মনস্থির করলাম কাল ভোর ভোরই রওনা হব হরিণবাড়ির জেলের উদ্দেশ্যে। যতদিন না বিচার শেষ হচ্ছে ততদিন হত্যাকারীকে জেলবন্দি করে থাকতে হয়, এটাই হচ্ছে এই দেশের আইন। আর এই মামলায় ধৃত যুবকটিকে হরিণবাড়ি জেলে রাখা হয়েছে। সুতরাং ভোরের আলো ফুটতে না ফুটতেই আমি বেরিয়ে পড়লাম। অভিযুক্তের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আমি যখন সেখানে গিয়ে পৌঁছালাম তখন আমার পরনে কোনো পুলিশি পোশাক ছিল না। আমি আর 5টা সাধারণ লোকের মতোই সেখানে ভিতরে গিয়ে ঢুকলাম। জেলার ইংরেজ কর্মচারীটি আমার সবিশেষ পরিচিত, নাম সিমসন। তাকে গিয়ে আমি জানালাম যে আমি এই যুবকটির সঙ্গে দেখা করতে এসেছি, তবে আমি যে পুলিশ সেটা যেন সে ঘুণাক্ষরেও টের না পায়। সিমসন কোনো আপত্তি করল না। আমায় একটি ঘরে বসতে বলে সে নিজেই যুবকটিকে আনতে চলে গেল। আমি হরিণবাড়ি আসার সময় সঙ্গে করে আমার নিজের একখানা পরিষ্কার সাদা ধুতি, একটা সাদা কামিজ আর একটা গরম র্যাপার এনেছি। কিছুক্ষণ পর সিমসন এসে ঘরে ঢুকল। পিছনে এক যুবক, বয়স আন্দাজ 25-এর কোঠায়, উস্কো খুস্কো চেহারা, মুখ ভর্তি কোপতারি, পরনের কাপড় চোপড় অতি মলিন। বুঝতে অসুবিধা হয় না এই সেই খুনে অভিযুক্ত ধৃত যুবক। সিমসন আমার চোখের দিকে একবার চোখ টিপে ইশারা করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বুঝলাম সে বলতে চাইছে আমি নির্ভয়ে কথাবার্তা চালিয়ে যেতে পারি। বাইরে পুলিশের পাহারা রইল। এই ঘরে আসবাবপত্র বলতে একটা টেবিল, তাতে মুখোমুখি 2টো চেয়ার, একটাতে আমি বসে। অন্যটার দিকে ইশারা করে যুবককে বললাম, এসো চেয়ারটা টেনে বসো। প্রথমে মিনিট 2-3 সে একইভাবে দাঁড়িয়ে রইল। তারপর আরো একবার যখন তাকে বসতে বললাম সে ধীর পায়ে এগিয়ে এসে চেয়ার টেনে বসল। তোমার এই জামা কাপড়গুলো তো বোধ হয় জেল থেকে দেওয়া, অনেকদিন তো হলো এখানে রয়েছ, ভীষণ নোংরা হয়ে গেছে। আমি পরিষ্কার কাপড় এনেছি, এটা পরে নাও। আপনি কে? ঠিক চিনলাম না তো। আপনাকে না চিনে আপনার দেওয়ার জিনিস আমি নেব কেন? আমার পরিচয় দিলেই বা তুমি কি আমায় চিনতে পারবে? আমি তো তোমার কোনো পরিচিত কেউ নই। এমনকি তোমাকেও যে আমি আগে দেখেছি কখনো আমার ঠিক মনে পড়ে না। নাই যদি চেনেন তবে অনুগ্রহের কারণ এসব ধুতি কামিজ র্যাপার কেন এনেছেন আমার জন্য? আপনার কি প্রয়োজন এখানে? কোনো প্রয়োজনই নেই আমার। আমি এগুলোর কোনোটাই নিজের ইচ্ছায় আনিনি। যিনি তোমার কোনো এক পরম আত্মীয়, তারই একান্ত অনুরোধ ফেলতে না পেরে তোমার জন্য আমায় এসব আনতে হয়েছে। তুমি এগুলো নাও তো ভালো, নইলে তাকে গিয়ে আবার এগুলো ফেরত দিতে হবে। নাও। দেখলাম আমার কথা শুনে যুবকটা মাথা নিচু করে কিছু একটা বিষয় খুব চিন্তিত হয়ে পড়ল। তারপর খানিক পরে মুখ তুলে আমার দিকে চেয়ে তাকিয়ে বলল, বোধহয়
বোধহয় আমার বাবা আমার এই অবস্থার কথা জানতে পেরেছেন। তাহলে তার মানে তিনিই পাঠিয়েছেন এসব। তোমার বাবা যে তোমার কথা জানতে পেরে এসব পাঠিয়েছেন এটা তো তোমাকে বলিনি। আপনি বলুন আর নাই বলুন, বাবা ছাড়া আমার কেই বা আছে যে আমার বিপদ দেখলে এরকম ব্যস্ত হয়ে পড়বে? দেখো, আমি যার থেকে এগুলো এনেছি তিনি তোমার বাবা কিনা আমার সে বিষয়ে জানা নেই। তবে তার নাম করলে হয়তো বুঝতে পারবো যে যার কাছ থেকে এই কাপড় চোপড়গুলো আমি আনলাম তিনি প্রকৃতই তোমার কেউ কিনা। দেখুন, আপনি কে তা জানি না, কিন্তু আপনি বোধহয় আমাকে একটু বেশি বোকা বলে ভাবছেন কিংবা মনে করছেন। আর এই পরিস্থিতির মধ্যে পড়ে আমি হয়তো আমার বাবার নাম দিয়ে তাঁরও নিজের পরিচয় প্রকাশ করে ফেলব। না মহাশয়, সেটি হবার নয়। আমি আমার বাবার নাম আপনার কাছে করব না। যত দূর জানি তিনি এখন দূর দেশে আছেন। হয়তো আমার ব্যাপারে কিছুই জানেন না তিনি। আমি শুধু একটা ভুল আন্দাজ করে হয়তো তুমি কি মনে করো তোমার বাবার কাছে তোমার খবর যেতে এখনো বাকি আছে? তুমি কি ভাবো কলকাতায় যদি তোমার কোনো পরিচিত বা স্বদেশবাসী থেকে থাকে তারা কি তোমার ব্যাপারে কিছুই জানতে পারেননি? কলকাতা শহরের মতন এমন জায়গায় গলির ভেতরে প্রকাশ্য দিবালোকে তুমি যে কাণ্ডটি ঘটিয়েছ সে খবর এখন লোকের মুখে মুখে ঘুরছে। তাদের কারোর কাছে কি কোনো খবর যাবে না ভাবছো? আর একবার যদি তারা সবটা জানেন তারপর তাদের থেকে তোমার বাবার কাছে যেতে আর কতক্ষণই বা সময় লাগবে? আর একবার জানতে পারলেই তো তিনি... আপনি যাই বলুন, আমার বাবার জানতে পেরে থাকুন কি নাই থাকুন, আমি আপনাকে কোনো কথা বলবো না। আর এই যে আপনি সঙ্গে করে যেগুলো এনেছেন বলেন সেটা আমার চেনাকে আমি পাঠিয়েছে। আমি এগুলোও নেব না। যারা নিজের জীবনের প্রতি কোনো মায়াই নেই, কোনো আশা নেই, কোনো বাসনা নেই, তার পরে নেই মলিন বস্ত্র থাকলে কি পরিষ্কার পোশাক, তাদের কার কি এসে যায়? কিচ্ছু আসে যায় না, আসে যায় না আমার। আপনি নিয়েছেন আপনি। বেশ, আজ তুমি তার পাঠানো সব নিলে না তো, কিন্তু পরে যখন তাকে সঙ্গে করে আনবো, এনে তোমার সামনে হাজির করব, তখন দেখব এই সব তুমি গ্রহণ করো কিনা। চলি এখন। আমার কথা শুনে যুবকটা আর কিছু বলল না, মাথা নিচু করে একভাবে বসে রইল। বুঝলাম আমারও এরপর আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। এর চেয়ে বেশি আর কোনো কথা আজ আর আদায় করা যাবে না। সুতরাং কাল বিলম্ব না করে বেরিয়ে এলাম জেল থেকে। আজকে আমার এই অভিযান কতখানি যে সফল হলো আর কতটুকু বেকার গেল এই ভাবতে ভাবতে মনে হলো না, হয়তো সবটা বিফলে যায়নি। সমাধানের কিছু অন্তত আভাস পাওয়া গেছে। ছেলেটার সঙ্গে কথাবার্তার মাঝে যেটুকু বুঝলাম তা এই যে ওর আত্মীয়রাই হোক বা স্বদেশবাসী কেউ, সেজন কলকাতায় থাকে। সঙ্গে এও জানলাম যে ছেলেটার বাবা এখনো বর্তমান এবং তিনি এখন কলকাতার বাইরে দূরে কোথাও গেছেন। এতদিন যেখানে কোথাও থেকে শুরু করার অবকাশ ছিল না, আজ সেখানে অল্প বিস্তর হলেও পরপর দুটি বিষয় সম্পর্কে জানা গেছে। আর এরপর আমাকে এগোতে হবে এই সূত্র ধরেই। পরদিন সকাল 10টা। আজকের অনুসন্ধান কার্য কোথা থেকে যে শুরু করব সেটাই ভাবছি। এমন সময় একটা কথা আমার মাথায় এলো। তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম বোসপুকুর থানার উদ্দেশ্যে। এই পুলিশ থানার আন্ডারে হত্যাকাণ্ডটা ঘটে। প্রহরী মৃতা স্ত্রীলোকটি সমেত ধৃত অভিযুক্ত যুবককে এইখানেই প্রথম নিয়ে আসে। থানায় পৌঁছাতে লাগলো ঘন্টা দেড়েকের মতন। সেখানে গিয়ে আমি অভিযুক্ত যুবকটির পরনে থাকা কাপড়গুলো
একবার নিজের চোখে পরীক্ষা করে দেখার জন্য চেয়ে পাঠালাম। কিন্তু তারা জানালো যে মৃত স্ত্রীলোকটির পাড়েদেহ কাপড় সহ সেই যুবকটির পরনের কাপড়ও পাঠানো হয়েছে কেমিক্যাল এক্সামিনের জন্য। কাজেই এখান থেকে বেরিয়ে রওনা দিলাম আমরা মেডিকেল কলেজের উদ্দেশ্যে। কেমিক্যাল এক্সামিনারের সঙ্গে সাক্ষাৎ করলাম। তার সঙ্গে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, কিন্তু তবুও দেখলাম তিনি বেশ সজ্জন লোক। আমার পরিচয় পেয়ে আর আগমনের কারণ জেনে তিনি আমাকে সঙ্গে করে সেই ঘরে নিয়ে গেলেন, যেখানে হত্যাকাণ্ডের প্রমাণস্বরূপ মৃতা ও অভিযুক্তের পরনের কাপড় রাখা ছিল। আমি এক এক করে সব কিছু দেখতে থাকলাম এবং তিনি আমার সামনেই দাঁড়িয়ে রইলেন। কাপড়গুলোর মধ্যে একখানা কালো রঙের কোট ছিল, পুরাতন কিন্তু বেশি দিনের ব্যবহারের নয়। বুঝলাম এই কোট সেই অভিযুক্ত যুবকের। হঠাৎ কি একটা মনে হতেই এবার কোটের ভেতরে হাত ঢোকালাম। টের পেলাম কোটের গলার কাছে সাদা কাপড়ের একটা টিকিট আঁটা রয়েছে, যদিও সেটা এখন খুব একটা পরিষ্কার নেই, মলিন হয়ে গিয়েছে। কোট বা চাপকানে এরকম টিকিট প্রায় সেলাই করা থাকে, যেখানে সেই জিনিসটার বিক্রেতার নাম বড় বড় করে লেখা থাকে। ভালো করে উল্টে পাল্টে জিনিসটা দেখতে লাগলাম, যদি কিছু উদ্ধার হয়। আর হলোও তাই। ভালো করে দেখতেই চোখে পড়ল টিকিটের ওপর একটা লেখা, যদিও সেটা এখন অনেকটাই অস্পষ্ট, তবুও পড়া গেল। ইংরাজি অক্ষরে লেখা আছে গাঙ্গুলি ব্রাদার্স, কলকাতা, মূল্য 7 টাকা 8 আনা। এবার শুধু এইটুকুই জানতে পেরে খুব একটা লাভ হবে কিনা বুঝতে পারলাম না, তবু মনে কিছুটা আশার সঞ্চার হলো। ভাবলাম এই সূত্র অবলম্বন করে যদি এর কোনো প্রকার সন্ধান করতে পারি তবে ভালো, নচেত এখনো পর্যন্ত আর কোনো উপায় দেখছি না। তা যাই হোক, এখানে অনেকটাই সময় গেল। এবারে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী কাজ শুরু করতে হবে। গাঙ্গুলি ব্রাদার্সের কাটা কাপড়ের দোকান খুঁজে পেতে আমার বেশি বেগ পেতে হলো না। একটু অনুসন্ধান করতেই সহজেই সেই দোকান বের করে ফেললাম। মহেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সেই দোকানের একজন অংশীদার। এবার মহেন্দ্রবাবুর সঙ্গে আমার খুব একটা পরিচয় না থাকলেও আলাপ ছিল। আমি দোকানে গিয়ে তার সঙ্গে দেখা করে সমস্ত কথা জানালাম ওনাকে। এবার দোকানে কেন এসেছি আর কি বিষয়ে তদন্ত করছি আমি তাও বললাম। যেহেতু হত্যাস্থল থেকে উদ্ধার হওয়া প্রমাণাদি বাইরে নিয়ে আসা যায় না, তাই মহেন্দ্রবাবুকে আমি সবিশেষ অনুরোধ করলাম যাতে তিনি আমার সঙ্গে মেডিকেল কলেজে যান এবং সেই কালো কোটটাকে দেখেন, আর তাতে যদি কেসের ক্ষেত্রে আমাদের কোনো উপকার হয়। তিনি আমার প্রস্তাবে রাজি হলেন এবং আমার সঙ্গে রওনাও দিলেন। তা ফারুক সাহেব, সেই কোটটা একবার আনতে হবে। ওই এভিডেন্সটা একবার এনাকে দেখাতে চাই। অনুগ্রহ করে যদি। মেডিকেল কলেজে এসে সোজা চলে গেলাম কেমিক্যাল এক্সামিনারের ঘরে। আগেরবার এখান থেকে যাবার সময় তাকে বলেই গিয়েছিলাম যে আবার আমায় আসতে হতে পারে। কাজেই তাকে এভিডেন্সের সেই কালো কোটটা আরেকবার আনতে বলায় তিনি সেটা আনতে ভিতরে চলে গেলেন। এক্সামিনার চলে যেতেই মহেন্দ্রবাবু আমার দিকে তাকিয়ে পড়লেন, তারকা বাবু, আমি তো ভাবতেও পারছি না যে মারাত্মক খুনের ঘটনাটা নিয়ে সারা শহর এখনো গরম হয়ে আছে। সেই ঘটনার সঙ্গে আমার আমার দোকানের নাম জড়িয়ে যাবে। আমি ওই বিস্মিত হব নাকি চমৎকৃত হব নাকি ভয় পাবো, ঠিক ঠাউর করে উঠতে পারছি না আর কি। আসলে খুব হচ্ছে আর কি ভিতরে। মহেন্দ্রবাবু, আপনি এত বড় ব্যবসাদার মানুষ, জীবনে কখনো না কখনো তো কিছু না কিছু ফ্যাসাদে তো পড়বেনি, আর আশ্চর্যের কি। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, এখানে আপনার কোনো ভয় নেই। আপনার নাম এই অফিসিয়াল রিপোর্ট ছাড়া আর কোথাও প্রকাশ পাবে না।
তবে তার আগে কোটটা দেখে আপনি শনাক্ত তো করতে পারুন, তারপর তো অন্য কথা। ওই তো ফারুক সাহেব এসে গেছেন। এক্সামিনার ফারুক সাহেব এসে কোটটা আমার হাতে দিলেন। আমি সেটা এবার মহেন্দ্রবাবুকে দেখতে দিলাম। কোটের গলার পেছনের টিকিট দেখে আর কোটখানিকে খানিক উল্টে পাল্টে দেখে তিনি এবার বললেন, হ্যাঁ দারোগা বাবু, এটা তো আমাদের কারিগরের হাতেই বানানো, কিন্তু কাকে বিক্রি করেছিলাম আর কবে বিক্রি করা হয়েছিল তা তো ঠিক বলতে পারবো না। আর কি কিছুই বলা সম্ভব নয়? মানে এমন কিছু যাতে এই কোটটা যে কিনেছিল তার সম্পর্কে আর একটু বেশি কিছু জানা যেতে পারে? আর কিছু বলতে আর একটা জিনিস বলা যায় যে এই কোটটা কিন্তু বেশ দামি ছিল। এবার যিনি এটা কিনেছিলেন তার অবস্থা বেশ সচ্ছলই বলতে হয়। আর আমাদের দোকান তো সবসময় একদম ফিক্সড রেট, মানে 1 পয়সা কম না কি 1 পয়সা বেশিও না, যেটা লেখা থাকে সেই দামটাই আমরা নিয়ে থাকি আর কি। তার মানে এই কোটটি যদি সেই যুবকের নিজের হয় তবে সে নিতান্তই কোনো ভদ্রবাড়ির সন্তান, অথচ তার হাতে এমন কাজ কিভাবে হলো আর কেনই বা হলো, প্রশ্ন এখন সেটাই। কিন্তু এবারে উপায়? কোটটাকে কিনেছিল সেটা জানতে গেলে তো আরো খোঁজ করা দরকার। অনেক ভেবেচিন্তে স্থির করলাম মহেন্দ্রবাবুর সঙ্গে তার দোকানে ফিরে গিয়ে গত 5-6 বছরের খাতা পরীক্ষা করে দেখব। বিষয়টা কঠিন হবে ঠিকই, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই। এতে করে যদি সেই ক্রেতার কোনো রকম সন্ধান পাওয়া যায় তবেই ভাগ্য। অবশেষে পরিকল্পনা মাফিক কাজ শুরু করলাম। টানা 15টা দিন অবিরত পরিশ্রম করে 6 বছরের খাতা দেখা শেষ হলো। জানতে পারলাম এই 6 বছরের মধ্যে কেবলমাত্র 5টি কোট 7 টাকা 8 আনা মূল্যে বিক্রিত হয়েছে। আর যারা যারা কিনেছেন তাদের নামও পেলাম। প্রথম ক্রেতা সিমলার সুরেশচন্দ্র দত্ত, দ্বিতীয় টেংরার শ্রী শচীন্দ্র ঘোষ, তৃতীয় বউবাজারের রামজাদু সরকার, চতুর্থ ভবানীপুরের ত্রৈলোক্য বিশ্বাস, এবং পঞ্চমটি কার কাছে বিক্রি হয়েছে তার নাম উল্লেখ নেই, কেবল লেখা আছে নগদ বিক্রি। এবার সামান্য এই সূত্র অবলম্বন করেই কেসের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব বুঝেও অন্য উপায় না থাকায় এই পথেই পা বাড়ালাম। যে 4 জন ব্যক্তির নাম পাওয়া গেল তারা সকলেই মহেন্দ্রবাবুর পরিচিত, সুতরাং মহেন্দ্রবাবুর সাহায্যে তাদের সকলকেই পাওয়া গেল। সুরেশচন্দ্র দত্তকে পেলাম তার সিমলার বাড়িতেই। জানতে পারলাম তার কিনে আনা সেই কোটটি এখনো তার কাছেই আছে। দ্বিতীয় ক্রেতা শ্রী শচীন্দ্র ঘোষ যে সময় টেংরায় ছিলেন সেই সময় তিনি এই কোটটা কেনেন। টেংরায় গিয়ে জানতে পারলাম প্রায় 2 বছর আগে শ্রী শচীন্দ্র ঘোষ তার কাজের জায়গা থেকে ইস্তফা দিয়ে টালিগঞ্জে চলে গিয়েছেন। টেংরার একজন লোক তার নতুন ঠিকানা জানত। তাকে সাথে নিয়ে আমি শ্রী শচীন্দ্রের সঙ্গে দেখা করতে টালিগঞ্জ এলাম এবং তিনিও আমাকে তার কোটটি বের করে দেখিয়ে বললেন যে সেটি এখনো তার কাছে বহাল তবিয়তেই মজুত রয়েছে। এবার বউবাজারের রামজাদু সরকার আগে একটি বাড়িতে ভাড়া থাকতেন। 6 মাস হলো সেই বাড়ি ছেড়ে তিনি নিজের বাড়ির দিকে চলে গিয়েছেন। তার সেই বাড়ি বর্ধমান লাগোয়া একটা ছোট্ট অখ্যাত গ্রাম ভরতপুরে। কলকাতায় রামজাদুর এখন সন্ধান পাবার আশা না থাকায় ভবানীপুরের ত্রৈলোক্য বিশ্বাসের বাড়িতে গিয়ে জানলাম মাস 3 আগে তিনি মারা গিয়েছেন। ওনার বিধবা স্ত্রী জানালেন যে তার স্বামীর সেই কোটটি এখনো ওনার কাছেই রয়েছে। এরপর যে 5ম কোটখানা নগদ মূল্যে বিক্রি হয়েছিল এখনো পর্যন্ত তার আর কোনো খোঁজই পেলাম না। মহেন্দ্রবাবু অনেক চেষ্টা চরিত্র করে ভেবে বের করতে পারলেন না যে কোটটি তিনি কাকে বিক্রি করেছিলেন।
সেই কালো রঙের কোটের অনুসন্ধান পর্ব এখানেই শেষ হলো। তবু ভরসার মধ্যে এখনো সেই রামজাদু সরকার। সেই কোট যদি তাঁরই হয় তাহলেই হয়তো সমস্ত রহস্যের জট খুলবে। সুতরাং আর একবার শেষ চেষ্টা করে দেখা যাক। এই ভেবে সেই দিনই রওনা হলাম ভরতপুরে রামজাদু বাবুর দেশের বাড়ির উদ্দেশ্যে। বর্ধমান থেকে তার বাড়ি প্রায় 4-5 ক্রোশের বেশি নয়। তাই পরদিনই সকাল 10টা নাগাদ তার বাড়ি পৌঁছে গেলাম। কিন্তু বাড়িতে ঢোকা মাত্রই আমার আশাভঙ্গ হলো, কারণ আমি যখন অন্দরে প্রবেশ করছি দেখলাম তিনি ঠিক সেই সময় তৈরি হয়ে বাইরে বেরোচ্ছেন এবং পরনে তার ঠিক একই রকম কালো রঙের কোট। মনের মধ্যে যেটুকু আশা নিয়ে এসেছিলাম এখন সেই ব্যাপারটা দেখে সেটাও উপে গেল। এবার হঠাৎ করে এক অজানা লোককে দেখে রামজাদু সরকার বেশ অবাকই হলেন। কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। কাউকে খুঁজছিলেন? নমস্কার, আমি প্রিয়নাথ মুখোপাধ্যায়। আমি কলকাতা থেকে আসছি। পেশায় একজন পুলিশ কর্মচারী। আসলে আপনার কাছে বিশেষ একটা দরকার এসেছিলাম, কিন্তু আপনি বোধহয় কোথাও বেরোচ্ছিলেন। ঠিক আছে, আমি না হয় আবার পরে কখনো। আরে না না, আপনি আসুন আসুন। আমি তো বেরোচ্ছিলাম ঠিকই, কিন্তু এমন কোনো জরুরি কাজে নয়। ও পরে গেলেও হবে। আপনি ভেতরে আসুন। কলকাতা ছেড়েছি প্রায় 6 মাস হলো। তার আগে বহুদিন বাস ছিল আমার ওখানে। শেষ বয়সে জন্মবিদ্যায় টান ছিল বলে এইখানে চলে এলাম আর কি। কিন্তু ওখানকার কথাও বড় মনে পড়ে। আপনি কলকাতা থেকে এসেছেন শুনে ভারী ভালো লাগলো। বসুন, আমি একবার ভিতর থেকে আসছি। রামজাদু সরকার ভিতরে চলে গিয়ে মিনিট 5-এর মধ্যেই ফিরে এলেন। তারপর আমার সামনে একটি মোড়া টেনে নিয়ে তাতে বসতে বসতে বললেন, আজ আপনি আমার বাড়ির বিশেষ অতিথি, কিন্তু দুপুরে স্নান আহারাদি সব কিন্তু এখানেই সারতে হবে। না বললে কিন্তু শুনছি না। ভেতরে সব বলে দিয়েছি, আর এখন আপনার জন্য সামান্য ওই ফল মিষ্টি আনতে বলেছি, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, এবারে বলুন, আপনি আমার কাছে কি দরকারে এসেছেন? আসলে কি জানেন তো, মধ্যবিত্ত বেতো বাঙালি আমরা। বাড়িতে পুলিশের পা পড়লে ভেতর ভেতর খানিক ভয় লাগে বই কি। কস্মিনকালে কোনো অন্যায়কে স্পর্শ না করলেও ও ভয় কিন্তু পুলিশের নাম শুনলে আসবেই আসবে। তা এবার যদি দয়া করে বলতেন যে কেন আমায় খুঁজছিলেন, তাহলে আর কি। আরে না না, আমার আশাতে আপনার কোনো ভয় বা চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া আমি যে জন্য আপনার কাছে এসেছিলাম সে কাজ হয়তো আমার হয়েও গেছে, তাই এখন নিশ্চিন্তে চলেও যেতে পারি। মানে মানে কেন এলেন, কিভাবেই বা আপনার কাজ হলো, কিছুই তো বুঝলাম না। আরেকটু যদি খুলে বলতেন তবে মানে চিন্তামুক্ত হতাম আর কি একটু। আমি আর রামজাদু সরকারের কাছে কিছু গোপন না রেখে কি জন্য এখানে এসেছি, ঘটনার সূত্রপাত কোথা থেকে, সেই ভীষণ হত্যাকাণ্ড সম্পর্কে সমস্ত কথা একে একে তাকে বললাম। সব শুনে তিনি কিছুক্ষণ বেশ একচোট বিস্ময়ে থ মেরে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, এতক্ষণ পরে খানিকটা স্বস্তি পেলাম বটে, কিন্তু সবটা শুনে মনটা বড় খারাপও হয়ে গেল। এবং আর একটা ব্যাপার নিয়ে বেশ একটা খটকাও লাগছে আমার, জানেন তো। কিরকম? আপনার অনুমান একদম কিন্তু ঠিক। এই যে কোট আমার গায়ে দেখছেন, সেটা ওই কোটই বটে। এটা আমি ওই 7 টাকা 8 আনা দামে গাঙ্গুলি ব্রাদার্সের ওই দোকান থেকে কিনেছিলাম। এবার আমি যে বাড়িতে থাকতাম সেখানে ললিত বাবু বলে একজন অল্প বয়সী যুবক থাকতেন। আমরা দুজনেই একসাথে একই দিনে ওই একই রকম 2টো কোট কিনেছিলাম। এবার রামজাদু বাবুর এই কথা শুনে আমি তো চমকে উঠলাম। এ উনি কি বলছেন? তবে কি সেই ললিত বাবুই নগদ দামে সেই কোট কেনা পঞ্চম খরিদ্দার? ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা আচ্ছা, সেই ললিত বাবু যে কোটটা কিনেছিলেন সেটাও কি আপনার মতন সমান দামের? হ্যাঁ, দোকানে সে সময় কেবল ওই
এক জোড়া কোটি অবশিষ্ট ছিল, এরকমই, একই রকম আর একই দামের, যেটা আমরা ওই দুজনে মিলে কিনি। আচ্ছা, ওই দোকানের সঙ্গে আপনার দেনা পাওনা কিছু ছিল কি, মানে ওই গাঙ্গুলি ব্রাদার্স? আপনি সেই কোটটা ধারে নিয়েছিলেন নাকি নগদ চুকিয়ে আসেন? আমি তো ধারেই নিয়েছিলাম, আর 3-10 মধ্যে যদিও সেই দাম পরিশোধ করে দিই। আর ললিত বাবু? আর যতদূর মনে পড়ছে ললিত বাবু তো নগদ টাকা দিয়ে কোটটা কেনেন। আচ্ছা, এই ললিত বাবুর পুরো নাম কি? ওর নাম হচ্ছে শ্রী ললিত মোহন মুখোপাধ্যায়। তিনি এখন কোথায় আপনি জানেন? তা তো ঠিক জানি না, কিন্তু ওর ভাই ওই যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায় এখন কলকাতার জেনারেল পোস্ট অফিসের একজন কেরানি, ওকে আমি চিনি। যোগেন্দ্রনাথের কোন ঠিকানা? না মশাই, সেটাও তো ঠিক জানি না। চিনি বলতে যোগেন্দ্রনাথের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কেবল ওই ললিতের কাছে তার কথা শুনেছিলাম, আর ওই একবার মাত্র দেখা হয়েছিল আর কি, তার সাথেই। মনের মধ্যে যে আশার আগুন প্রায় নিভে যেতে বসেছিল, এবারে রামজাদু বাবুর থেকে টুকরো টুকরো কিছু কথা জানতে পেরে নতুন করে তাতে যেন স্ফুলিঙ্গ চোখ হলো। কে বলতে পারে এই কোট সম্বন্ধে অনুসন্ধান হয়তো এবারে ললিত বাবুতেই শেষ হবে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল 3:45 বাজে। এই কিছুক্ষণ আগেই কলকাতায় এসে পৌঁছেছি। রামজাদু সরকার সত্যি অতি সদাশয় ব্যক্তি, তার বাড়ির বাকি লোকজন ভীষণ অতিথি বৎসল। আজ ওখান থেকে চলে আসার আগে পর্যন্ত ওরা যেভাবে অতিথি সৎকার করলেন তা সত্যিই ভোলার নয়। কিন্তু এদিকে বেলা এতটাই পেরিয়ে গিয়েছে যে এই সময় আর পোস্ট অফিসে যোগেন্দ্রনাথের খোঁজ করতে গিয়ে লাভ নেই, যেতে যেতেই অফিস বন্ধ হয়ে যাবে। তাই স্থির করলাম আগামীকাল সকাল সকাল অফিস টাইমে বেরিয়ে পড়ব। পরদিন বেলা 10টার সময় জেনারেল পোস্ট অফিসে গিয়ে যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সন্ধান করতেই তাকে পেলাম। ললিতের কথা তাকে জিজ্ঞাসা করায় তিনি জানালেন, আগে ললিত তো এখন কলকাতায় টেলিগ্রাফের হেড অফিসে চাকরি করে। আমরা দুজন এক বাড়িতেই ভাড়া থাকছি আপাতত। ওই জেলেপাড়া আছে না, ওর তারই ভেতর দিয়ে কিছুটা গিয়ে নলকূপের ডান হাতের বাড়িটাই হচ্ছে আমাদের। তবে এখন ওকে অফিসেই পাবেন, আপনি বরং ওখানে গিয়ে খোঁজ করুন। যোগেন্দ্রনাথের থেকে বিদায় নিয়ে টেলিগ্রাফ অফিসে গেলাম। ললিত বাবুকে খুঁজে পেতে খুব একটা বেশি সময় লাগলো না। আমার পরিচয় পেয়ে উনি আমাকে অফিসের বাইরে দাঁড়াতে বললেন। আমিও সেই মতো বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। ললিত বাবু এলেন প্রায় মিনিট 30 পর। এসেই হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম আপনাকে। আসলে আমাদের ইংরেজ মালিকবাবুটি না ভারী রূঢ় প্রকৃতির। এই অফিস টাইমে কোনো কর্মচারীকে বাইরের কারোর সঙ্গে দেখা করতে কি কথা বলতে খুব একটা দেন না আর কি। এবার আপনি পুলিশের লোক, তা তো বলতে পারিনি। এবার কেন তা নিশ্চয়ই বুঝছেন। সেই জন্যই কয়েকটা এদিক ওদিককার মিথ্যে কথা বলে একটু ম্যানেজ করে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। আপনাকে যে ভেতরে বসাবো সেই অনুমতিও নেই। কিছু মনে করবেন না যেন, মানে আমি খুবই... আরে আপনি তো লজ্জিত হবেন না, আমিও তো একজন সরকারি কর্মচারী। অফিসের হাল হকিকত খুব ভালো করেই জানা আছে আমার। হ্যাঁ, তা যে জন্য আসা আপনার কাছে, আপনি যখন বউবাজারে থাকতেন তখন আপনার সঙ্গে একই সাথে ওই রামজাদু বলে আরেকজন থাকতেন। আপনার মনে আছে কি তার কথা? হ্যাঁ, বিলক্ষণ মনে আছে। আমি আর রামজাদু তো একই ঘরে থাকতাম, মনে থাকবে না কেন? আচ্ছা, এবারে আরেকটু মনে করে বলুন তো যে আপনি আর রামজাদু বাবু দুজনে মিলে একই দিনে একবার গাঙ্গুলি ব্রাদার্স বলে এক দোকানে একই রকম দুটো গরম কোট কিনেছিলেন, মনে পড়ে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প মনে পড়ছে বটে। হ্যাঁ, আপনি সেই কোটের দাম 7 টাকা 8 আনা নগদ চুকিয়ে দিয়েছিলেন। আর রামজাদু কোটটা ধারে কিনেছিল। আমি বলেছিলাম ওকে, টাকাটা আমি এখন দিয়ে দিই, তুমি না হয় পরে শোধ করে দিও। কিন্তু ও শোনেনি আমার কথা, ওই ধার বাকি রেখেই কিনেছিল। পরে মনে হয় শোধ করে দেয়। কিন্তু আপনি এসব কথা কেন? মানে ললিত বাবু, সেই কোটটা এখন কোথায়? আপনার কাছেই আছে তো? তা তো বলতে পারবো না, কারণ কোটটা তো আমি নিজের জন্য কিনিনি। তাহলে কার জন্য কিনেছিলেন? কার জন্য তো আমি নিজেও ঠিক জানি না। আসলে আমার খুড়ো মশাইয়ের এক চিঠির আদেশ মতন কোটটা আমি কিনি আর কি। তার কোন এক বন্ধুর নাকি অনুরোধ ছিল।
শহরের কোনো ভালো দামি জায়গা থেকে এই কোটটা যাতে কেনা হয়। এবার চিঠিতে মাপ টাপ দেওয়া ছিল, আর সঙ্গে একটি টাকাও। আর সেই মতো আমি কোটখানা কিনে খুড়োমশাইকে পাঠিয়ে দিই। আপনার খুড়োমশাইয়ের নাম কি? কোথায় থাকেন তিনি? আর তিনি থাকেন কানপুরে। সেখানে তার ছোট বড় অনেক ব্যবসাপাতিও রয়েছে। ওনার নাম হচ্ছে ওই কান্তিচন্দ্র মুখোপাধ্যায়। হ্যাঁ। ললিতবাবুর থেকে আরো দু একটা কথা জেনে নিয়ে টেলিগ্রাফ অফিস থেকে চলে এলাম। বলাই বাহুল্য, আমার এবারের গন্তব্য হচ্ছে কানপুর। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কলকাতায় শুরু এই অনুসন্ধান পর্ব আর ইতি টানবে ওই কানপুরে গিয়ে। বেশি দেরি করা ঠিক হবে না মনে করেই আমি রাতেই রওনা হয়ে পড়েছিলাম। ট্রেন এসে যখন কানপুরে থামলো তখন সকাল 9টা। এর আগে কাজের সূত্রে বার দুয়েক আমি কানপুরে এসেছি, কিন্তু কারোর সঙ্গে বিশেষ আলাপ পরিচয় না থাকায় প্রথমে খানিক চিন্তায় পড়লাম যে এবারে কোথায় যাব। কিছুক্ষণ ভেবে স্থির করার পর একখানা গাড়ি ভাড়া করে শহরের দিকে চললাম। কানপুরে বাঙালির সংখ্যা নিতান্ত কম নয়, তবুও বাঙালি ব্যবসায়ী কান্তিবাবুর অনুসন্ধান করতে আমায় বিশেষ বেগ পেতে হলো না। দু একজন বাঙালি ভদ্রলোককে জিজ্ঞেস করতেই তারা কান্তিবাবুর বাড়ির পথ দেখিয়ে দিলেন। আমি যখন তার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম, দেখি তিনি বাড়িতে নেই। কোন একটা বিশেষ কাজে পাশের শহরে গেছেন, ফিরতে তার দুপুর হবে। এবার আমার যেহেতু যাবার আর কোনো জায়গা ছিল না এবং সেখানে অন্য কোনো কাজও ছিল না, তাই বাড়ির বৈঠকখানাতে বসেই আমি অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর কান্তিবাবু ফিরে এলেন। আমায় দেখে পরিচয় জিজ্ঞেস করলেন। আমি তাকে আমার প্রকৃত পরিচয় বললাম। কান্তিবাবু, আমি কলকাতা থেকে অত্যন্ত দরকারি একটা কারণে আপনার কাছে এসেছি। আপনি যদি আমার সাথে খানিকটা সহযোগিতা করেন তাতে আমার ভীষণ উপকার হবে। আমি কিছু কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। এবার আপনি যদি... আরে দারোগা বাবু, আপনি এভাবে কেন বলছেন? কোনো সংকোচ করবেন না, নির্দ্বিধায় বলুন কি জানতে চান। আসলে আপনার ঠিকানা পেয়েছি ললিতের থেকে। সে যে এক সময় কলকাতার বউবাজারে থাকতো, আপনার নিশ্চয়ই মনে আছে। আরে খুব আছে, আমি তো অনেকবার সেই ঠিকানায় চিঠিপত্র লিখেওছি। আচ্ছা, এবারে মনে করে দেখুন তো, গরম এক কোট কেনা করিয়েছিলেন, তারপর সেটা আপনাকে তিনি পাঠিয়ে দেন, মনে পড়েছে? মনে পড়েছে। একটা ওই দামি ভালো কোট কিনতে বলেছিলাম। কোটের মাপ চিঠিতে ছিল আর টাকাও দিয়েছিলাম, মনে পড়েছে। কিন্তু কেন বলুন তো? আচ্ছা, সেই কোটটি কোথায়? মানে আমি একবার তাকে নিজের চোখে দেখতে চাই। সেটা তো আমার কাছে নেই। কোটটা তো আমি নিজের জন্য কিনিনি। আসলে আমার বন্ধু রামসুন্দর বাবুর পুত্র ওই উপেন্দ্রনাথের জন্য কেনা হয়েছিল। রামসুন্দর আমার অনেক পুরনো বন্ধু। সেই আমাকে বলেছিল ওই কলকাতা থেকে যাতে কোনো ওই কোটটা কেনা হয় আর কি। তা সেই রামসুন্দর এখন কোথায়, আর তার ছেলে উপেন্দ্রনাথই এখন কোথায় আছে তা কি আপনি জানেন? রামসুন্দর তো এখানেই আছেন। সে তো এখনকার একজন নামকরা কন্ট্রাক্টর। কিন্তু ওর ছেলে উপেন্দ্র এখন কোথায় সেটা তো ঠিক জানি না। অনেকদিন তো আমি তাকে দেখিনি। আচ্ছা, এখান থেকে রামসুন্দর বাবুর বাড়িটা কত দূর? এখন গেলে তার দেখা পাবো কি? কাছেই ওর বাড়ি। আমি না হয় আপনাকে সেখানে আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কিন্তু আপনি কি জন্য এত কিছু জানতে চাইছেন আর সুন্দরবাবুর খোঁজই বা কেন করছেন তা তো ঠিক বুঝলাম না। আপনার কাছে সাহায্য প্রার্থনার জন্য যখন এসেছি তখন আপনাকে সবটা জানিয়ে পরবর্তী পথ এগোনোই আমার কর্তব্য। বেশ, আমি আর আপনাকে অন্ধকারে রাখছি না, শুনুন তবে আমার এখানে আসার কারণ। এরপর আমি সবিস্তারে কান্তিবাবুকে ঘটনাটি জানালাম এবং এখানে আসার কারণ উক্ত খুনের ঘটনা ধৃত যুবকের কোন রকম জবানবন্দি দিতে না চাওয়া, বিনা বিচারে তার স্বেচ্ছায় আত্মসমর্পণ, তারপর জেলের ভিতরে তার সঙ্গে আমার কথোপকথন
এবং যুবকের পরনের কোটটির হাল হদিশ খুঁজতে খুঁজতে কিভাবে কানপুর অবধি আসা হলো কোনো কিছুই বাদ রাখলাম না বলতে। সব শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কান্তিবাবু এবার বললেন, পাপের মন এই জন্যই এত ছটফট করছিল এতকাল। এবার বুঝেছি আমাদের সবার এত বোঝানো সত্ত্বেও কেন রামসুন্দর ছেলের জন্য দুর্ভাবনা করে করে নিজের আয়ুক্ষয় করছে ধীরে ধীরে। মানে ঠিক বুঝলাম না কান্তিবাবু, রামসুন্দরবাবু কি অসুস্থ? দারোগা বাবু, আপনাদের সেই খুনে অভিযুক্ত ছেলেটা যদি সত্যি রামসুন্দরের ছেলে উপেন্দ্রনাথ হয়, তাহলে বোধহয় আর রামসুন্দরকে বাঁচানো যাবে না। একে তো তার বয়স হয়েছে, হাজারো রোগে শোকে এখন ভুগে দেহের অবস্থাও আরো জরাজীর্ণ। তার উপরে বহুদিন ধরে ছেলের খোঁজ না থাকায় ওর অবস্থাটা আর চোখে দেখার মতো নেই। তারপরে এই সব কথা যদি এখন ওর কানে গিয়ে ওঠে, তাহলে তো বিপদের ওপর আরেক বিপদ। ছেলে জেলবন্দি আর সম্ভবত ফাঁসির আসামি, এ কথা জানতে পারলে রামসুন্দর আত্মহত্যা অবধি করে ফেলতে পারে। কোনো বিচিত্র নেই। বলি, আমার একটা কথা রাখবেন দারোগা বাবু, আপনি যদি এখনই এসব কথা রামসুন্দরকে না বলেন, তাতে কি খুব ক্ষতি বৃদ্ধি কিছু হবে? মানে অন্য কোনো উপায় কি অবলম্বন করা যায় না? কান্তিবাবুর কথা শুনে ভাবলাম ভদ্রলোক একদমই ভুল কিছু বলেনি। এমন অবস্থায় বৃদ্ধকে হুট করে এই সংবাদ দেওয়া বোধহয় ঠিক হবে না। সব শুনে তার এমন কিছু হয়ে গেলে কেসের জটিলতা বাড়বে। আর এই ভেবে কান্তিবাবুর সাথে নানা প্রকার পরামর্শের পর আমার এই সিদ্ধান্ত হলো যে প্রথমে আমি গিয়ে রামসুন্দর বাবুর সঙ্গে সাক্ষাৎ করব না। কান্তিবাবু যেমন বন্ধুর কাছে তার খোঁজ খবর নিতে চান, আজও তেমনই যাবেন। উপেন্দ্রনাথের কথা তুলে কোনো একটা ভাবে কান্তিবাবুর সেই কোটের খোঁজটা আদায় করে নেবেন, যে সেটা সেই বাড়িতে আছে কিনা, যাতে আমরা আমাদের ধারণা সম্পর্কে নিঃসন্দেহ হই। কান্তিবাবু আর দেরি করলেন না। ভিতর বাড়িতে গিয়ে আমার জন্য খাওয়া দাওয়া আর বিশ্রামের ব্যবস্থা করে তিনি নিজে রওনা দিলেন বন্ধু রামসুন্দরের বাড়ির দিকে। সন্ধ্যার পর কান্তিবাবু ফিরে এলেন এবং তাঁর থেকেই জানতে পারলাম যে প্রায় 2 মাস আগে উপেন্দ্রনাথ কানপুর থেকে তার শ্বশুর বাড়ি কাশীধামে যায় এবং সেই সময়ে তার স্ত্রী কনকলতা নিজের মায়ের কাছেই মাস কয়েক ধরে থাকছিল। উপেন্দ্রনাথ কাশীতে পৌঁছে তার বাবাকে মাত্র 2খানা চিঠি লেখে, কিন্তু তারপর থেকে বৃদ্ধ রামসুন্দর উপেন্দ্রনাথের আর কোনো সংবাদ পাননি। তিনি নিজে একের পর এক চিঠি লেখেন, কিন্তু তার কোনো উত্তর না পেয়ে তিনি ক্রমশ চিন্তিত হয়ে পড়েন এবং সবশেষে আর উপায় না পেয়ে একজন বিশ্বস্ত কর্মচারীকে উপেন্দ্রনাথের অনুসন্ধান করতে কাশীতে পাঠান। আজ 2 দিন হলো সেই কর্মচারীটি কাশী থেকে ফিরে এসেছে, কিন্তু উপেন্দ্রনাথ কিংবা কনকলতা কেউই সেখানে নেই। কর্মচারীটি লোকমুখে জানতে পারে যে উপেন্দ্রনাথ সেখানে পৌঁছানোর 2 দিন পরেই কনকলতার অসুস্থ মা ইহলোক ত্যাগ করেন এবং তার কাজকর্ম চলা অবধি সকলেই সেখানে উপেন্দ্রনাথ আর কনকলতাকে দেখেছে, কিন্তু তারপর যে তারা কোথায় গিয়েছে সেই খবর কেউ দিতে পারেনি। অগত্যা বাধ্য হয়ে কর্মচারীটি ফিরে এসেছে এখন কানপুরে। আর এই সংবাদ পাওয়া মাত্রই বৃদ্ধ রামসুন্দর যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। আগে যদিও বা খানিক আশায় বুক বেঁধে ছিলেন, কিন্তু এখন সেটাও উধাও হওয়ায় সম্পূর্ণ শয্যা নিয়েছেন যেন। অনেক ছোটবেলায় মাতৃহারা একমাত্র পুত্র উপেন্দ্রনাথ ছিল তার নিজের প্রাণের সমান। খরা আলো করে মাত্র 5টি বছর আগে বিয়ে হয়ে আসা পুত্রবধূ কনকলতা ছিল বাড়ির একমাত্র মঙ্গলময় স্ত্রী, কিন্তু আজ দুজনেই তারা নিরুদ্দেশ। এবারে
আর কিসের আশায় বাঁচবেন রামসুন্দরবাবু? কান্তিবাবুর কথা শুনতে শুনতে আমারও মনটা ভারী খারাপ হয়ে গেল। সত্যি অদৃষ্ট কি বিষম বস্তু, নিজের স্বরূপ বদলে ফেলতে এক মুহূর্ত কালো সময় নেয় না। আমায় চুপ করে থাকতে দেখে এবার কান্তিবাবু বললেন, কাশিতে যাবার সময় উপেন্দ্রনাথ সঙ্গে করে কি কি নিয়ে গিয়েছিল বাড়ির এক পুরনো চাকরের থেকে আড়ালে সে খবরও আমি নিয়েছি। আর আপনার অনুমান কিন্তু ভুল নয় দারোগা বাবু, উপেন্দ্রনাথ আর অন্যান্য জিনিসপত্রের সঙ্গে সেই কোটটাও কিন্তু নিয়ে গেছে। এবার আমি যেহেতু ওটা নিজের হাতে রামসুন্দরকে দিয়েছিলাম, তাই চাকরের বর্ণনা শুনেই বুঝলাম এটা সেই কোটটাই যার অনুসন্ধানে আপনি এত দূর ছুটে এসেছেন। কান্তিবাবুর সাহায্যে এতগুলো বিষয়ের মীমাংসা হওয়ায় আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানালাম। যাক, এবারে তাহলে রহস্যের কেন্দ্রবিন্দুটা কোথায় তা খুঁজে পাওয়া গেল। নিজের পরিচয়ে লুকাতে সেই যুবকটি যে যে দৃঢ়তা অবলম্বন করেছিল, আমার এতদিনের কষ্টসাধ্য পরিশ্রমে তা আজ খুঁজে গেল। অনুসন্ধানের মধ্যে এখন কেবল বাকি থাকলো খুন করবার উদ্দেশ্য সম্বন্ধে জানা, এবং এত দূর যখন খোলসা হয়েই গেল, বাকিটাও যে হয়ে যাবে এমনটা আশা করাই যায়। দারোগা বাবু, একটা কথা বলি? হ্যাঁ, বলুন। আমার মন মানছে না, তবুও বলছি। এখন আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা এবারে রামসুন্দরকে জানানো উচিত। রামসুন্দর আমার পরম প্রিয় বন্ধু। শেষ বয়সে এসে সে ছেলের শোকে এত বড় ধাক্কা পাক, সেটা আমি চাই না ঠিকই, কিন্তু আমিও তো সন্তানের বাবা, আমি বুঝি এই যন্ত্রণাটা। কিন্তু একমাত্র ছেলের ব্যাপারে এই সবটা জানার অধিকার তো তার আছে। ছেলে বেঁচে আছে এটুকু জেনেই সে অন্তত একটু নিশ্চিন্ত হতে পারে। আপনি ঠিকই বলেছেন, আমিও মনে করি এখন আমাদের এই কাজটা করাই কর্তব্য। তাছাড়া দেখুন কান্তিবাবু, যে মোকদ্দমায় এখন উপেন্দ্রনাথ আসামি, বিনা চেষ্টায় সেই মোকদ্দমা থেকে তো আর পরিত্রাণের কোনো উপায় নেই। সুতরাং রামসুন্দর বাবু এখন ছেলের অবস্থার কথা জেনে যদি মোকদ্দমার তত্ত্বাবধান ইচ্ছুক হন, তাহলে সেটা সম্পূর্ণভাবে তাদের অধিকারের মধ্যেই পড়ে, তাই না? ঠিক ঠিক, উচিত কথা বলেছেন দারোগা বাবু। তাহলে কাল সকালেই চলুন, আমরা সেখানে যাই। পজুয়া, ভিতরে গিয়ে খবর দাও, ওই বাবুটি উপেন্দ্র দাদা বাবুর খবর এনেছেন, তোমার মনিবের সঙ্গে দেখা করতে চান। যাও যাও যাও, গিয়ে বলো। কান্তিবাবুর আদেশ পেয়ে রামসুন্দর বাবুর বাড়ির চাকরটি খবর দিতে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফেরা জরুরি, তাই সকাল হতে না হতেই কান্তিবাবুকে নিয়ে চলে এসেছি রামসুন্দর বাবুর বাড়িতে। মিনিট খানেক পর ভিতর থেকে একটা গলা পাওয়া গেল। ছেলের খবর কেউ এনেছে শুনে দুর্বল শরীরেই বাইরে দৌড়ে এসেছেন রামসুন্দর। উপেন্দ্র, আমার উপেন্দ্র খবর কে এনেছে? সে কোথায়? কোথায় সে? আমার ছেলে ভালো আছে তো? বলো না বাবা, আমার উপেন্দ্র বেঁচে আছে তো? হ্যাঁ, আপনি একটু শান্ত হন রামসুন্দর বাবু। উপেন্দ্রনাথ ঠিকই আছেন, কিন্তু বড় বিপদে পড়েছেন, আর সেটা বলবার জন্যই আমার এত দূরে আসা। এখন আপনি স্থির না হলে কিভাবে সমস্তটা আপনাকে বলি বলুন? আমি ঠিক আছি, আমি একদম। কিন্তু ওর কি হয়েছে? ও কি বিপদে পড়েছে? আমায় বলুন। আমি আমার ছেলের জন্য
সব করব, সব সব করব। উপেন্দ্রবাবু এখন কলকাতায় একটা ফৌজদারি মোকদ্দমায় পড়ে তিনি এখন জেলবন্দি আসামি। তবে বিচার এখনো শেষ হয়নি, তবে শীঘ্রই। আমার উপেন্দ্র যে জীবিত আছে এটা শুনেই যেন আমি আমার প্রাণটা ফিরে পেলাম। নয়তো বাঁচার আশা তো ছেড়েই দিয়েছিলাম এক প্রকার। কিন্তু কিন্তু উপেন্দ্র যে ফৌজদারি মোকদ্দমায় আসামি হয়েছে তাতে আমি বিশেষ ভাবছি না। এর জন্য যত খরচ লাগে, যত কাগজপত্র লাগে, শহরের সবচেয়ে নাম করা উকিলের বন্দোবস্ত করে দেব। আমার বিশ্বাস সে নিশ্চয়ই ছাড়া পাবে। কিন্তু আপনি যে এই খবর আমায় কলকাতা থেকে এত দূরে দিতে এসেছেন, আপনার পরিচয়টা তো পাওয়া হলো না। আমি একজন পুলিশ কর্মচারী। আপনার ছেলের অনুরোধে আপনাকে খবর দিতে এখানে এসেছি। আপনি যখন নিজেই একজন পুলিশ, তাহলে তো নিশ্চয়ই বলতে পারবেন আমার আমার উপেন্দ্র কি রকম ফৌজদারি মামলায় পড়েছে। কেউ কি তার নামে নালিশ করেছে কোনো, নাকি নাকি অন্য কোনো বড় সড়ো ঝামেলায় জড়িয়ে পড়েছে বলে ব্যাপার জেল হাজত অব্দি গড়িয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কিছু জানলে যদি আমায় একটু বলতেন। এই মুহূর্তটার জন্যই আমি এতক্ষণ প্রমাদ গুনছিলাম। কান্তিবাবুর সঙ্গে একবার আমার চোখাচোখি হলো, যদিও আমি আগে থেকে প্রস্তুতি হয়েই ছিলাম। বৃদ্ধ রামসুন্দর এই প্রশ্ন করলে আমি তাকে মিথ্যেই বলবো আপাতত। তারপর উনি ওখানে সশরীরের হাজির হয়ে যখন সবটা জানতে পারবেন, তখনকার ব্যাপার না হয় তখনই দেখা যাবে। আগে কিছু বলছেন না যে? আসলে আমি নিজেই সবটা ভালো মতন জানি না। আপনার ছেলে দরখাস্ত দিয়ে আপনাকে সংবাদ পাঠানোর জন্য অনুরোধ আবেদন করে, তারপর অফিস থেকে এই কাজের দায়িত্ব দেওয়া হয় আমাকে। সেজন্য এই ব্যাপারটায় আমি বেশি কিছুই জানি না। এখন আপনি যদি আমার সঙ্গে কলকাতায় যেতে চান, তাহলে সেটা অনায়াসেই পারেন। আমি কাল ভোরের রেলগাড়িতে কলকাতায় ফিরব। এবার আপনি যেতে সম্মত হলে আমায় লোক পাঠিয়ে জানিয়ে দেবেন। শেষমেশ বৃদ্ধ রামসুন্দর আমার সঙ্গে কলকাতা যাওয়াই সিদ্ধান্ত নিলেন। সঙ্গে নিলেন তার বাড়ির সরকার মশাই ও এক পুরনো বিশ্বস্ত চাকরকে। আমরা ভোরের ট্রেনেই কানপুর ছেড়ে রওনা দিলাম কলকাতার দিকে। যেদিন আমরা কলকাতায় এসে উপস্থিত হলাম, সেদিনই রামসুন্দর বাবু তার ছেলের সঙ্গে একবার দেখা করার জন্য আমায় পিড়াপিড়ি করতে লাগলেন। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আজই আপনাকে সঙ্গে নিয়ে হরিণবাড়ির জেলে নিয়ে যাব। যত তাড়াতাড়ি সম্ভব উপেন্দ্রনাথের সঙ্গে যাতে আপনার সাক্ষাৎ হয়, তার বন্দোবস্ত করার দায়িত্ব সম্পূর্ণ আমার। আপনি চিন্তা করবেন না। বেলা 2টো নাগাদ আমি হরিণবাড়ি জেলে এলাম। সঙ্গে রয়েছেন সেই রামসুন্দর বাবুও। আগের বারের জেলার সাহেবকে বলে গিয়েছিলাম আবারও খুব শীঘ্রই আমরা ফিরে আসব এবং সেই অভিযুক্ত যুবকটির সঙ্গে দেখা করব। কাজে আমায় পুনরায় দেখতে পেয়ে তিনি ব্যাপারটা বুঝলেন। তবে আমার সঙ্গে দ্বিতীয় জনকে দেখে এবার খানিকটা তিনি অবাকই হলেন। আমার সঙ্গে তার পরিচয় ও আগমনের হেতু জানতে পেরে আমার কাছে দুঃখ প্রকাশ করে জানালেন যে ওপর মহল থেকে বারণ আছে কারোর অনুমতিপত্র ছাড়া প্রশাসনের লোক ব্যতীত আর কারোর সঙ্গে সেই যুবকের দেখা করা চলবে না। কাজেই অগত্যা আমায় রামসুন্দর বাবুকে বাইরে রেখে একাই ভিতরে উপেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যেতে হলো। যাবার আগে রামসুন্দর বাবু বললেন, তারকা বাবু, ছেলের সঙ্গে দেখা করার জন্য মনটা ছটফট করছে ঠিকই, কিন্তু আইনের নিয়ম মানাটাও তো জরুরি। আপনি একাই ভিতরে চান,
তবে দয়া করে উপেনের থেকে জেনে আসবেন যে সে হঠাৎ করে কলকাতায় কেন এসেছিল, তার পরিবারই বা এখন কোথায় আছে। জেলার আমায় নিয়ে চললেন সেই ঘরের দিকে যেখানে বসে আগেরবার কথা হয়েছিল ওই উপেন্দ্রনাথের সঙ্গে। কিন্তু তখন তার নাম ঠিকানা সন্ধান কিছুই জানতাম না, তবে আজ জানি। আর যেটুকু জানার বাকি আছে সেটা জানতেও খুব একটা বেশি দেরি নেই। জেলার সাহেব উপেন্দ্রনাথকে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে চলে গেলেন। উপেন্দ্রনাথ একবার স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে সেইখানেই দাঁড়িয়ে রইল চুপ করে। এই কয়দিনে ছেলেটার অবস্থা যেন আরো খারাপ হয়ে গিয়েছে। চোখ দুটো কোটর কত, চুলগুলো রুক্ষ উস্কো শুষ্কো, মুখ দাড়ি গোফে ভর্তি হয়ে গিয়েছে, পরনের কাপড় আরো নোংরা ও জীর্ণ, শরীর শুকিয়ে একেবারে দড়ি হয়ে গিয়েছে, যেন স্বেচ্ছা মৃত্যু বরণ করে নিতে সে একেবারে প্রস্তুত। চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। নরম স্বরে ডাকলাম, আমি আবার তোমার সঙ্গে দেখা করতে এসেছি উপেন্দ্রনাথ। এবারে দারুণ চমকে উঠল সে। আমার মুখে অপ্রত্যাশিতভাবে নিজের নাম শুনে সে বিস্ময়ে এতটাই হতবাক হয়ে গেল যে আমি ধরে না ফেললে সে নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়েই যেত প্রায়। এবার উপেন্দ্রর আরেকটু কাছে এগিয়ে এসে আমি বললাম, আজ কিন্তু আমি একা আসিনি, সঙ্গে করে কাকে এনেছি দেখবে? ওই যে। একবার চোখ তুলে চেয়ে জানলার ওপার দিয়ে ওই খোলা বারান্দাটার দিকে তাকিয়ে দেখো, দেখো কে বসে রয়েছে। আমার কথা শুনে উপেন্দ্রনাথের সম্মোহিত দৃষ্টিচোরা স্থির হলো সেই দিকে, যেখানে তার বৃদ্ধ পিতা রামসুন্দর বসে রয়েছেন। উপেন্দ্রনাথের এতদিনের ধৈর্য, এত সহনশীলতা এভাবে এক লহমায় ধূলিসাৎ হয়ে যাবে সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। নিজের পরিচয় লুকিয়ে সে হয়তো নিজের পরিবারের সম্মান বাঁচাতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। তার মনে হলো ফাঁসির দড়ির মৃত্যুটা এবারে আরো বেশি বেদনাদায়ক হবে। সে তো চলে যাবে, কিন্তু যাদের রেখে গেল সারাটা জীবন তাদেরকে নিন্দা ধিক্কারের কাঁটা সহ্য করতে হবে। আপনি আমার এত বড় সর্বনাশটা করলেন, এত বড় সর্বনাশ। আমি তোমার কোনো ক্ষতি করেছি নাকি তোমার সমস্যা লাঘবের সাহায্য, তা তুমি পরে ঠিক বুঝবে। আশা করি আমার আগের বারের কথা তোমার সব মনে আছে। নিজের পরিচয় গোপন করার পিছনে তোমার যা স্বার্থই থাকুক না কেন, সেটা যে বিফলে গেল তা তো বুঝতেই পারছো নিশ্চয়ই। তোমার এই মোকদ্দমা সম্বন্ধে আমরা বড় বড় কাউন্সিলরের মত নিয়েছি। পুলিশ এই মোকদ্দমার প্রমাণ স্বরূপ যাদের সাক্ষী নিয়েছিল তাদের সকলের জবানবন্দির লিখিত বয়ান দেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই মোকদ্দমায় তুমি নিজের দোষ নিজের মুখে স্বীকার করলেও কোনোভাবেই তোমার ফাঁসি হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই অবস্থায় সত্যি কথা বলা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। তোমার বাবা যেখানে এসেছেন প্রকৃত সত্যটা জানার জন্যই, আর এরপর বাকি সিদ্ধান্ত তোমার। একটানা এতটা বলে আমি নিরস্ত্র হলাম। উপেন্দ্রনাথ আমার সমস্ত কথা মন দিয়ে শুনছিল। আমি চুপ করার পর একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, ভেবেছিলাম
এই অসহ্য যন্ত্রণা নিয়ে বাঁচার থেকে নিজের জীবনটা কিভাবে শেষ করে দেব, তাতে যদি আমার কিছুটা হলে প্রায়শ্চিত্ত হয়। কিন্তু না, আমার অদৃষ্টতা হতে দিল না। আমার বাবাকে বলবেন তিনি যেন তার এই কুসন্তানের মঙ্গল কামনা আজ থেকে করার ছেড়ে দেন। যে মানুষ এখনো নিজের হৃদয়কে চিনতে পারল না, এত বয়স পার করে এসেও ভালো মন্দ বুঝতে অক্ষম, তার আর এই সংসারে বেঁচে থাকবার প্রয়োজনটা কি? সামান্য ভুল বোঝাবুঝির বশীভূত হয়ে নিজের ভিতরে যে পাপ বোধকে জাগিয়ে তুলেছিলাম, তার জন্য আমার জীবনের একমাত্র অমূল্য রত্নকে যেভাবে হেলায় হারাতে হলো, তারপরও সংসারে থাকার কোনো অধিকার আমার মতন দুরাচারীরা আর কি থাকতে আছে? আছে কি? নেই, নেই, থাকতে নেই, নেই থাকতে। তবে আজ যখন আমার প্রায় সকল গোপন কথাই প্রকাশিত, তখন আর বাকিটাও আপনাদের কাছে আর লুকাবো না। আজ আমি আপনাকে সবটা বলবো। বাবার থেকে বিদায় নিয়ে যেদিন কাশি গেলাম, তার দুদিন পরই আমার শাশুড়ি মা ইহলোক ত্যাগ করলেন। আমার স্ত্রীর কনকলতার ওই মা ভিন্ন আর কেউ ছিল না। জন্মের আগেই বাবাকে হারিয়ে কেবল মাকে আঁকড়ে ধরেই বড় হয়েছিল সে। আজ মায়ের হঠাৎ এমন করে চলে যাওয়াতে সে ভীষণ ভেঙে পড়ে। আমি হাজার সান্ত্বনা দিয়ে প্রবোধ দিলেও তাকে শান্ত করতে পারতাম না। আমার শাশুড়ি মা যে বাড়িতে থাকতেন, সেটা সদর আর অন্দর দুই ভাগে বিভক্ত। বাইরের অংশে কনকলতার মা থাকতেন, আর ভিতরের দিকে অন্য কয়েকজন স্ত্রীলোক বসবাস করতেন। শাশুড়ি মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করে যখন সেদিন বাড়ি ফিরছি, হঠাৎ দেখি এক অপরিচিত যুবক দ্রুত বেগে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রথমে ভাবলাম ইনি হয়তো আমার শাশুড়ির কোনো পরিচিত বা আত্মীয় হবেন, এই শোকের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। তাই সেদিন আর বিষয়টা নিয়ে বিশেষ একটা মাথা ঘামালাম না। ঘরে গিয়ে দেখি আমার স্ত্রী তখনও কেঁদেই চলেছেন। তার পাশ থেকে তাকে সামলাতে সামলাতে রাত পেরিয়ে ক্রমে ভোর হয়ে সকাল হয়ে গেল। এবার কনকলতা যেমন ভেতর থেকে ভীষণ নরম প্রকৃতির ছিল, বাইরে থেকে ছিল কিন্তু তেমনই গোছানো। সংসারের দায়িত্ব কর্তব্যের প্রতি অবিচল মূর্তি। তাই পরদিন থেকে সে নিজেকে কোন রকম সামলে চলতে থাকলো। যদি আমি জানতাম সে ভিতর ভিতর যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, তবু আমারই মুখ চেয়ে সে নিজেকে স্থির রেখেছিল। আমি ঠিক করলাম যে এই 4 দিনের কাজকর্ম সম্পন্ন হয়ে যাবে, অমনি আমার স্ত্রীকে নিয়ে কানপুরে ফিরে যাব। নিজের ঘর সংসারের মধ্যে কি আবার পড়লে যদি সে শোক তাপ কিছু কিছু করে ভুলতে পারে। বলতে বলতে উপেন্দ্রনাথ চুপ করল। দেখলাম তার চোখের কোল দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বাঁ হাতের চেটো দিয়ে চোখটা মুছে সে আবার বলতে লাগলো, সেদিন সন্ধ্যার সময় একটা কাজ মেটাতে গিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যেতে হলো।
যখন ফিরলাম তখন রাত্রি 10টা। সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছি, এমন সময় হঠাৎ দেখি সেদিনের সেই যুবকটা আচমকা আমার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখ মুখ থেকে স্পষ্ট বুঝতে পারছিলাম আমার সামনাসামনি দেখতে পেয়ে সে ভীষণ চমকে গেছে। আমার পরিষ্কার মনে হলো সে যেন আমার স্ত্রীর ঘরের দিক থেকেই এলো। পর মুহূর্তেই লোকটা বিদ্যুৎ বেগে আমায় পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তাকে এইভাবে পালাতে দেখে আমার খুব একটা ভালো লাগলো না। নানা রকম সন্দেহ এসে দানা বাঁধতে লাগলো আমার মনে। ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী তখনও জেগে রয়েছেন। এবার আজ তাকে আমি জিজ্ঞাসা করেই ফেললাম সে অপরিচিত লোকটা কে, কিন্তু সে তার নিজের মুখে রাজ্যের বিস্ময় ভাব জড়ো করে বলল, কার কথা বলছো? কই, কেউ তো আসেনি। বুঝলাম সে বলতে চাইছে না, লুকিয়ে যাচ্ছে আমার থেকে। তবে কি এতদিন কাশিতে থেকে আমার স্ত্রী নিজের চরিত্র বিসর্জন দিয়েছে, অবিশ্বাসী হয়েছে। আমি তাকে কিছু না বলে সেদিনকার মতো চুপ করে গেলাম। পরদিন আমাকে সন্ধ্যার সময় আবার খানিক বেরোতে হলো। সেদিনও ফিরতে আরো রাত হলো, প্রায় 11টা। সদর দরজা দিয়ে ঢুকে নিজের ঘরের কাছ দিয়ে যেতেই দেখি ঘরের দরজা হাট করে খোলা রয়েছে। ভিতরে কেবল কুলুঙ্গির ওপরে একখানা মাটির প্রদীপ টিপ টিপ করে জ্বলছে, আর আমার স্ত্রী বিছানায় শুয়ে আছে। এবার ঘুমিয়ে পড়েছে কিনা দেখার জন্য আমি যেই না গিয়ে বিছানায় গিয়ে বসলাম, অমনি দেখি আবারও সেই অপরিচিত যুবকটি ঘরের ভিতর থেকে বেরিয়ে আমারই সামনে দ্রুত পায়ে ছুটে বেরিয়ে গেল। এবারে আমি আর চুপ থাকতে পারলাম না, আমিও তীর বেগে ছুটলাম তার পিছন পিছন। কিন্তু তার আগে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা গলির ভেতর ঢুকে নিমেষে অদৃশ্য হয়ে গেল। বুঝতেই পারলাম না সে কোন দিকে গেল। এবারে রাগে জ্বালায় ততক্ষণ আমার শরীর প্রায় গরম হয়ে উঠেছে। তাড়াতাড়ি ঘরে ফিরে এসে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুললাম। এই 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 যে ওঠো, কি হলো? ওঠো ওঠো। কেন কেন অযথা ঘুমিয়ে থাকার ভান করছো কেন? কি হয়েছে? ও তুমি কখন ফিরলে গো? অপেক্ষা করতে করতে কখন চোখ লেগে গেছে, খেয়ালই করিনি আসলে। তুমি একটু বসো, আমি তোমার খাবার বেড়ে। ওই লোকটা কে ছিল লোকটা? সে আজ আবার কেন এসেছিল এখানে? এত রাতে তার কি দরকার ছিল? কি হলো? এমন আশ্চর্য হয়ে তাকিয়ে আছো কেন আমার দিকে? জবাব দাও, আজকে জবাব দাও। কার কথা বলছো? কে এসেছিল? আজ তো ওই সন্ধেই একবার মিনতি খুঁড়ি এসেছিল, তারপর তো আর কেউ। আবার মিথ্যে বলছো তুমি। আজ কিছুতেই আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। একটা জলজ্যান্ত লোক তোমার ঘর থেকে বেরিয়ে গেল আর তুমি কিছুই জানো না, আর সেটা আমাকে মেনে নিতে হবে। এটা তো আমার কারোর থেকে শোনার কথা নয়। পর 3 দিন আমি স্বচক্ষে দেখেছি। তুমি যেমন কলঙ্কিনী তা তোমার জানা ছিল না। তুমি দেখছি মানবী রূপে পিশাচী একটা। আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে এরকম মিথ্যে কথা বলতে পারছো তুমি? বলতে বলতে আমার রাগ আরো সপ্তমে চলে গেল। আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সজোরে তার কানে একটা চড় কষিয়ে দিলাম। তারপর কাপুরুষের মতো সবলে তার বুকে একটা লাথি মারলাম। মাতৃশোকে দুর্বল আমার সেই স্ত্রী আঘাত সহ্য করতে না পেরে ছিটকে মাটিতে পড়ে গেল। কিন্তু তাতেও আমার রাগ কমলো না। তার পড়ে থাকা অবস্থাতেও আমি তাকে 2-3 বার পা দিয়ে আরো আঘাত করলাম তাকে।
আমার চোখের আড়ালে এত দিন ধরে এমন অনাচার হয়ে চলেছে। ছাড়বো না, ছাড়বো না। আমার কথাটা শোনো, আমি পাপী নই, আমি কিছু করিনি। রাগে ক্ষোভে তখন আমার মাথা ঠিক নেই, তাই বাইরে থেকে আসা কথাগুলোর কোনোটাই আমার মনকে গলাতে পারল না। এরপর আর কোনো সাড়া এলো না। আমি সেই ঘরের মধ্যে একা জেগে বসে থেকে সারাটা রাত্রি পার করলাম, কিন্তু একবারের জন্য উঠে গিয়ে দেখলাম না সেই নিশীথ রাতে ওই হতভাগ্য মেয়ে মানুষটা কোথায় গেল। একবারও দেখলাম না। পরদিন সকালে ঘর থেকে বেরিয়ে দেখলাম সে কোথাও নেই। তখন আমার মন থেকে রাগ যায়নি, তাই তাকে খুঁজে দেখার কোনো চেষ্টাই করলাম না। এভাবেই সারাটা দিন পেরিয়ে গেল। ক্ষুধা তৃষ্ণা সবকিছু ভুলে গিয়ে খাঁ খাঁ শূন্য বাড়িতে আমি একা পড়ে রইলাম। রাত তখন 9টা হবে হয়তো। আমি তখনও একইভাবে ঘরের মধ্যে একা বসে আছি। ঘর অন্ধকার, কিন্তু দরজা খোলা। এবার জানি না কেন কি কারণে হঠাৎ আমার দৃষ্টি সামনের দিকে সদর দরজার দিকে গেল। চাইতেই দেখি সেই অপরিচিত যুবক ধীরে ধীরে বাড়ির ভেতর ঢুকছে। তার পদক্ষেপ যেন আরো ধীর, আরো সতর্ক। মনে মনে ভাবলাম, যদি সে সেই ঘরে ঢোকে তবে এখানে একটা খুনোখুনি কাণ্ড হয়ে যাবে আজ। আমি নিজের হাতে ওই দুরাচারীকে শেষ করে প্রতিশোধ নেব। কিন্তু এ কি আগন্তুক তো দেখি পা টিপে টিপে ঘরের সামনে দিয়ে হেঁটে অন্যদিকে চলে গেল। আমার ঘর খোলা থাকলেও ঘরের ভেতর অন্ধকার থাকায় আমার উপস্থিতি সে টের পায়নি। কিন্তু তার এই আচরণে আমি এবারে ভারী অবাক হলাম। এই ঘরে এলো না দেখে আমিও আস্তে আস্তে উঠলাম। তারপর অতি ধীর পায়ে পিছু নিলাম তার। দেখি সে ক্রমে বাড়ির আমাদের এখতিয়ারের অংশ পার করে ভেতর বাড়ির একখানা ঘরের সামনে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে টোকা দিলে, আর সঙ্গে সঙ্গেই ঘরের দরজা খুলে গেল। ভেতরে প্রদীপ জ্বলছিল, আর সেই আলোতেই দেখলাম দরজা খুলে যে বাইরে এলো সে একজন বছর 20 বা 22-এর এক বিধবা স্ত্রী। আর মুহূর্তের মধ্যে সেই যুবক দ্রুত পদে ঘরে ঢুকে পড়তেই সেই স্ত্রীলোকটা তো দরজা লাগিয়ে দিল। এতক্ষণে আমার চৈতন্য হলো। ঈশ্বর আজ আমার চোখ দিয়ে দেখিয়ে দিলেন কি মারাত্মক, কি বিষম ভুলের বশবর্তী হয়ে আমি কমলার উপর কি ভীষণ অত্যাচার চালিয়েছি। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার হাত পা তখন রীতিমতন কাঁপছিল, মাথা ঘুরছিল প্রবলভাবে। ধপ করে সেইখানেই বসে পড়লাম। এবার কতক্ষণ যেভাবে কাটলো কিছুই জানি না, কিন্তু সেই ঘরের দরজা আবার খুলে যেতেই এবার চমক ভাঙল। আমি আর বিন্দুমাত্র দেরি না করে দৌড়ে গেলাম সেদিকে। কিছুমাত্র না ভেবে হুড়মুড়িয়ে ঢুকে পড়লাম খোলা দরজা দিয়ে। আর দেখি সেই ব্যক্তি তখনও ঘরের ভিতরে বসে রয়েছে। আমাকে দেখা মাত্রই সে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি দরজা আঁকলে এখন সমানে সেখানে দাঁড়িয়ে থাকায় সে কিছুই করতে পারলো না। এবার আমায় হঠাৎ ঘরের ভেতর চলে আসতে দেখে সেই বিধবা স্ত্রীটি যে কি করবে তা স্থির করতে না পেরে পরক্ষণে আমার পা জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আমায় আপনি ক্ষমা করুন,
আপনি আমরা দয়া করুন, দয়া করুন। এই ভীষণ কলঙ্ক থেকে আমি 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 আজ কিছুই আপনি করব না, তোমার চিন্তা নেই। আমি আমি তোমার কোনো ক্ষতি করব না। শুধু শুধু তুমি তোমার এই লোকটিকে বলো সে যেন আমার আমার একটি প্রশ্নের সত্যি উত্তর দেয়। আমি তাহলেই এখান থেকে চলে যাব। যুবকটা বোধহয় বুঝলো আমি ওদের কোনো রকম অনিষ্ট চাই না। আমি বাইরে মুখ খুললে মেয়েটির সাথে সাথে তারাও যে সমাজে মুখ দেখাবার জোর রইবে না সেটা বুঝতে পেরে নিজেই হাত জোর করে এগিয়ে এলো আমার দিকে। আপনি আপনি যদি আমাদের অনুগ্রহ করেন, বদলে আপনার ঋণ পরিশোধে আপনার দাসত্ব করতে আমরা পিছু পা হব না। বলুন বলুন, আপনি কি জানতে চান বলুন। তুমি তুমি কাল কাল আমার ঘরের ভিতরে ঢুকেছিলে কেন? এই ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ আপনাকে দেখতে পাই, কিন্তু পালানোর কোনো জায়গা না পেলেই আমি আমি আপনার ঘরের ভেতর ঢুকে পড়ি। কিন্তু বিশ্বাস করুন, তখন আমি জানতাম না যে আপনি আপনি ওই ঘরেই থাকেন। এবার যখন দেখলাম আপনিও সেই ঘরে সেই ঢুকলেন, তখন কিছুটা বাধ্য হই আমি আপনার সামনে দিয়েই। এটা ছাড়া আমার আর অন্য কোনো মন্দ অভিপ্রায় ছিল না, বিশ্বাস করুন। আপনি আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার সত্যি কোনো মন্দ অভিপ্রায় ছিল না, সত্যি। আর কিছু না বলে আমি সেই ঘর থেকে বেরিয়ে এলাম। ওদের কথা আমি আজ অব্দি কাউকে বলিনি। নিজের সুখের সংসারে নিজেই আগুন ধরিয়ে এখন অন্য কারো সুখে বাধা সৃষ্টি করার মতন পাতকের কাজ আর নাই বা করলাম। এরপর আমি আমার স্ত্রীর সন্ধান করতে আরম্ভ করলাম, কিন্তু কোথাও পেলাম না তাকে। রাখের মাথায় যে ভুল আমি করলাম তার ঠিক কি মাসুল আমায় গুনতে হবে আমি তখনও তার কিচ্ছুটি আজ পাইনি। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পরিশেষে আমার শাশুড়ি মায়ের পরিচিত এক স্ত্রীলোকের বাড়ি গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম যে আমার স্ত্রী সেখানে এসেছিল আর একদিন থেকে সেখান থেকে চলে গেছে। যাবার আগে তার থেকে খুব সামান্য কটা টাকা ধার করে নিয়েছে, কলকাতায় স্বামীর কাছে যাব বলে। এদিকে আমি জানতাম কালীঘাটে কনকলতার একজন মাসি থাকেন, তাই খবরটা পেয়ে আমি সেই দিনই কাশি ছেড়ে কলকাতা থেকে রওনা হলাম। সময় মতো হাবড়া স্টেশনে রেলগাড়ি এসে থামতেই আমি নেমে পড়লাম। স্টেশন থেকে বাইরে এসে একটা গাড়ি ভাড়া করবো নাকি তাই ভাবছি, অমনি দূরে আমার চোখ গেল। কনকলতার মতন কেউ একজন একটা গাড়ি ভাড়া করে তাতে উঠে বসলো। দৌড়ে গেলাম সেদিকে। ভগবানের অসীম করুণা, দেখি সে আমার কনকলতাই। তড়িঘড়ি সেই গাড়িতে উঠে বসলাম। কোচম্যান প্রথমে আপত্তি করছিল, কিন্তু কিন্তু আমি আমার পরিচয় তাকে দেওয়ায় সে আর কিছু বলল না। কনকলতা আচমকা আমাকে দেখে কিছুটা অবাক হলেও চুপ করে বসেই রইল। গাড়ি চলতে শুরু করেছে ততক্ষণে আমি গাড়ির মেঝেয় বসে তার পা জড়িয়ে ধরলাম। কত বোঝালাম, কেবলমাত্র একটা ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে আমি 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 অনেক বড় পাপ করে ফেলেছি। সেজন্য বারবার তার কাছে ক্ষমাও চাইলাম। আমার সঙ্গে বাড়ি ফেরার জন্য তাকে আকুল অনুরোধ করতে লাগলাম, কিন্তু কিন্তু কিছুতেই কিছু হলো না। আমার অভিমানিনী স্ত্রী অস্ফুট স্বরে বলল, তোমায় যে আমি কতখানি ভালোবাসি তার আজ নতুন করে বলার নয়, কিন্তু তুমি যখন আমাকে অবিশ্বাসনী বলে একবার ত্যাগ করেই ফেলেছ, তখন আর আমার জন্য অপেক্ষা করো না। আমি হয়তো তোমার যোগ্য নই। এত বছরের সংসারে একজন স্ত্রী যদি স্বামীর বিশ্বাসী না অর্জন করতে পারল, তবে কি সেই সম্পর্কে
আর কিছু বেঁচে থাকে? কনকলতা তার শাড়ির আঁচলের নিচে হাত দুটো আড়াল করে রেখেছিল। আমি যন্ত্রণাক্লিষ্ট হৃদয়ে এবার তার হাত ধরতে গেলে সে ছিটকে সরে গেল। তারপর বলল, না, এই পাপীর শরীর তুমি আর স্পর্শ করো না প্রিয়তম, আর স্পর্শ করো না। শুধু জেনে রেখো, আমার এই শরীর এবং মন শুধু তোমাতেই আজীবন সমর্পিত ছিল। আজ তুমি আমার কাছে এসে ভালোই করেছ। প্রতিটা সধবা স্ত্রী চায় সে যেন এও হয়ে তার স্বামীর চোখের সামনে এক মাথা সিঁদুর নিয়ে পরপারে যেতে পারে। আমিও সেই বাসনায় বহু দেবতার কাছে হাত জোড় করেছি জানো। আজ দেখছি ঠাকুর আমার এই প্রার্থনা শুনলেন। এই বলে কনকলতা মুহূর্ত মধ্যে তার আঁচলে লুকানো তার হাত দুটো বের করল। চমকে তাকিয়ে দেখলাম তার হাতে একটা লম্বা চকচকে ছুরি। ক্ষণিকের জন্য আমি হতভম্ব হয়ে পড়লেও পরক্ষণেই ঝাঁপিয়ে পড়ি তার হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার জন্য। কিন্তু আমার চেষ্টা ব্যর্থ করে দিয়ে চোখের পলকে সে তার ছুরি কানা নিজের বুকে বসিয়ে দিল। নিজের বুক কনক, না না, তুমি কি করলে? আমি পাগলের মতন চিৎকার করে উঠে সেই ছুরি ওর বুক থেকে বার করে ফেলি, যদি শেষ মুহূর্তেও কোনো উপায় হয় এই ভেবে। কিন্তু না, হলো না। আমি ফেল ফেল করে পোকার মতন চেয়ে থেকে দেখে গেলাম কনকলতা আমার কনকলতা আমাকে আমার উপযুক্ত শাস্তি দিয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। কনক, তুমি আমায় ক্ষমা করে দাও। কনক, আমি তোমার কাছে আসছি। কনক, আমি বলতে বলতেই উপেন্দ্রনাথ জ্ঞান হারালো। আমি তাড়াতাড়ি গিয়ে জেলার সাহেবকে ডেকে আনলাম। গতিকে সুবিধার নয় দেখে তিনি দ্রুত আর কয়েকজনকে ডেকে এনে উপেন্দ্রনাথকে হাসপাতালে নিয়ে গেলেন। প্রায় আধ ঘন্টা পর খবর এলো উপেন্দ্রনাথের জ্ঞান ফিরেছে। আমি জেল থেকে বেরিয়ে উপেন্দ্রনাথের বাবার কাছে গিয়ে আদ্যপান্ত সমস্ত কথা তাকে খুলে বললাম। পুত্রবধূর এমন নির্মম মৃত্যুর কথা শুনে তিনি প্রথমে কান্নায় ভেঙে পড়লেন। আমি কোনো মতে তাকে শান্ত করে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হতে বলায় তিনি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন ছেলের জন্য তিনি এখন একজন উপযুক্ত ভালো উকিলই নিয়োগ করে তার মামলা লড়বেন। তারপর দেখতে দেখতে 3 মাস কেটে গেল। উকিলের দক্ষতায় আর
ডাক্তারের সাক্ষীতে এতদিন ধরে চলা মোকদ্দমায় কাল ফয়সালা শোনানো হলো। উপেন্দ্রনাথ এই উক্ত খুনের অভিযোগ থেকে দায়রার বিচারে নিষ্কৃতি লাভ করেছেন। শুনলেন আজকের গল্প, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প একই খুন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, ভাষান্তরে নার্গিস লায়লা, সাউন্ড ডিজাইনে শুভ এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত কমেন্ট করেও আপনারা আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।